প্রিয় দর্শক, যারাই যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাঙালির 21 পত্রিকা, এই যে আমাদের বাঙালির 21 পত্রিকা আছে, এটা এই বাঙালির 21 পত্রিকা এবং বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে। আমরা আজ 15ই ডিসেম্বর 2025 আছি। আমাদের যে এই দেশ স্বাধীন হয়েছে আজ 54 বছর পূর্তি, অর্থাৎ 54টা বছর আমরা পার করে এসেছি। আমাদের যে স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজের মধ্যে মানুষ সম্মানে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে, সমান মর্যাদা মানুষের থাকবে, এখানে মানুষ শোষণের শিকার হবে না, বঞ্চনার শিকার হবে না, প্রতারিত হবে না, এবং এই যে উন্নয়নের ছোঁয়া স্বাধীন দেশে সবাই পাবে। আমরা এই সার্বিক অবস্থার মধ্যেই এই 54টা বছর পার করে এসেছি। বিভিন্ন সরকারকে আমরা দেখেছি যারা দায়িত্ব নিয়েছে এই কাজগুলো করার জন্য। আমরা অতীতের বেশ অনেক সরকার, নাম মেনশন করা দরকার নেই, আপনারা এটা সবাই জানেন, কিন্তু আমাদের যে নেই প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, এটা কি প্রতিষ্ঠা হয়েছে? যে বৈষম্য দূর হওয়ার কথা ছিল, এটা কি দূর হয়েছে? এই যে কতিপয় লোক যে হুটহাট লুটপাট করে বড় হয়ে যাওয়া, এটা কি প্রতিরোধ হয়েছে? হয়নি। বিদায় আমাদের এই 2024 সালের এই যে জুলাই আগস্টের ছাত্র জনতাকে, আমাদের তরুণ প্রজন্মকে জীবন দিতে হয়েছে। এর আগে 1971 সালে এই লক্ষ্য উদ্দেশ্যগুলোকে, চাওয়া পাওয়াগুলোকে সামনে রেখে একটি সমতার, একটি ন্যায্য অধিকারের, একটি ন্যায়ের ইনসাফ প্রতিষ্ঠার জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। এদেশের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক, প্রতিটি জনগণ এই যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। কেউ সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছে, কেউ খাবার দিয়ে যুদ্ধ করেছে, খাবার সংগ্রহ করেছে যুদ্ধকারীদের, এটাও একটা যুদ্ধ। কেউ সমন্বয় করেছে, শত্রুদের সাথে সমন্বয় করে মানুষকে রক্ষা করেছে। শত্রু সশস্ত্র ছিল, আমরা বলে থাকি এই শত্রুদের সাথে সমন্বয় করে অনেকে যুদ্ধ করেছে, অনেকে গোপনে যুদ্ধ করেছে, অনেকে তথ্য দিয়ে যুদ্ধ করেছে। মোট কথা, আমাদের এই দেশের সকল মানুষই প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িত ছিল। যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য স্বাধীনতা, স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি বৈষম্যমুক্ত সমাজ, একটি ন্যায়ের সমাজ, একটি জবাবদিহিতার সমাজ, যেখানে মানুষ শান্তিতে নিরাপত্তায় বসবাস করবে। কিন্তু আমরা এই 2025 সালের ডিসেম্বর মাসের এই 15 তারিখে এসে আমরা যে জিনিসটি এখন দেখতে পাচ্ছি, এখন মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে। যারাই সত্য এবং নেই কথা বলতে যায়, তাদেরকে গুলি করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়। আর যেই জিনিসটি এই দেশের জনগণের উপর, জনগণের নাম দিয়ে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে জনগণকে শোষণ করছে। এই শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষ বসবাস করে গ্রাম বাংলার, যে গ্রাম বাংলা নিয়ে এই বাংলাদেশ গঠিত। এই গ্রামীণ জনপদের একটি স্থানে, যে স্থানটিতে আমরা বসে এখন কথা বলছি, এটি হলো মহিষারি গ্রাম। মহিষারি গ্রামের মহিষারি বাজারে আমরা রয়েছি। আমাদের সাথে কয়েকজন মুরব্বী রয়েছেন, আমরা ওনাদের সাথে আলাপ করব। ওনারা কেমন আছেন কেমন, আমরা সেটা জানব, এবং আমরা ওনারা কি ভাবছেন, ওনাদের যে এই বর্তমান সময়ে এসে এই স্বাধীনতার 54 বছর পার করে, যেমন এই মুরব্বী আছেন, ওনারা কিন্তু প্রত্যেকেই সবাই কিন্তু দেখেছেন বিভিন্ন সরকারের লম্প দেখেছেন, কারা কি করেছে, ওনাদের মুখস্থ। কিন্তু ওনাদের জন্য কারা কতটুকু কি করেছে, আমরা এই ওনাদের মনের কথাগুলো আমরা জানব।
জানার জন্য এসেছি। একটু পরিচয় হয়ে আগে আপনার নামটা বলেন। আমার বাইক আছে। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম রশিদ মিয়া, মোহাম্মদ রশিদ মিয়া। মোহাম্মদ রশিদ মিয়া আমাদের সম্মানিত ভাই। রশিদ মিয়া ভাই আছেন আমাদের এখানে। আচ্ছা, ভাইয়ের নামটা বলুন। মোহাম্মদ ওহিদ মিয়া। মোহাম্মদ ওহিদ মিয়া ভাই রয়েছেন আমাদের সাথে। আচ্ছা, মুরব্বীর নামটা বলেন। আব্দুল খালেক। আব্দুল খালেক, সম্মানিত ব্যক্তিত্ব আব্দুল খালেক সাহেব রয়েছেন। এবং এই গ্রামের অনেক যারা মুরব্বী রয়েছেন, যারা বিগত হয়ে গেছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং অনেক মুরব্বী যারা, তাদেরও আগে আমরা তাদের সাথেও কথাবার্তা বলেছি। আমরা এখন যারা উপস্থিত আছেন তাদের সাথে আলাপ করব। আচ্ছা, আপনারা কেমন আছেন? দেশকে নিয়ে কি ভাবছেন? সামনে নির্বাচনকে নিয়ে কি ভাবছেন? এখন তো আমরা ভালো আছি। এখন আমরা যে সামনে যে নির্বাচনে ডেট হয়েছে, যে ডেট মতে আমাদের সুষ্ঠু নির্বাচন হয়, যে দলই যাক ভালো সুষ্ঠু নির্বাচন দেখ, ওই দলে আমরা প্রত্যাশা। আচ্ছা, আপনাদের প্রত্যাশা, এই প্রত্যাশাটা কিন্তু কমন একটি প্রত্যাশা। প্রিয় দর্শক, মুরব্বী আশা করেন, আসেন। সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা। এখন বিগত এই 54 বছরে কিন্তু সুষ্ঠু নির্বাচন দেশের মানুষ দেখেছে। সুষ্ঠু নির্বাচনের পরে যা প্রত্যাশা করেছিল, কিছু একটা হবে। কি হবে? শান্তি প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, বৈষম্য দূর হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে। হয়নি। আর এই সুষ্ঠু নির্বাচনও যেখানে আমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে দেয় না, সেই সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা কি করব? দেয় না, তাও তো নির্বাচনের দেশ, এটা নির্বাচন দিতে হবে। এমনি যদি সুষ্ঠু নির্বাচন হয়, দেখা যাক আবার ভালোভাবে চালাইতে পারে। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণের অপেক্ষায় আমরা আবার সেই সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। এই যে সুষ্ঠু নির্বাচন, আমাদের নির্বাচনী ব্যবস্থাটার মধ্যে যে সবচেয়ে বড় সংকট, সেটা হলো সৎ যোগ্য নেতার দরকার। একটা কথা আছে, মাথায় যদি পছন্দ ধরে তাহলে এই বডিকে আর বাঁচানো যায় না, এটা মরার কাতারে। এখন নেতা যদি অসৎ হয়, তাহলে ন্যায় বিচার সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হবে? এবং আমাদের এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে যেখানে টাকা দিয়ে ভোট কেনা বেচা হয়, সেখানে সৎ যোগ্য নেতৃত্ব কিভাবে তৈরি হয়ে আসবে, কিভাবে বেরিয়ে আসবে, এটি কিন্তু আমাদের দেশ জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের এই যে সম্মানিত মুরব্বী যারা আছেন, এই মুরব্বীরা কিন্তু আমাদের এই দেশের সম্পদ। এই দেশের এই লক্ষ লক্ষ কোটি কোটি মুরব্বী রয়েছেন, ওনারা এই দেশের বিবেকবান সমাজ। ওনারা যদি কোনোখানে অন্যায় অনিয়ম হয়, দুর্নীতি হয়, তাহলে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে এর প্রতিবাদ করেন। প্রতিবাদটা খুব বড় আকারের, সিস্টেম পরিবর্তনের মতো করে করতে পারেন না। কোটি কোটি আমাদের এই বিবেকবান সমাজ থাকলেও ওনারা নেইকে নেই বলেন, অন্যায়কে অন্যায় বলেন। কিন্তু নেই প্রতিষ্ঠার জন্য যে একটা কাঠামো নির্মাণের দরকার, সেই কাঠামোটা কিন্তু ওনারা নির্মাণ করতে পারেন না। সেই জন্যই ওনারা নির্বাচনে প্রত্যাশা করেন সুষ্ঠু নির্বাচন, মনে করেন যে আশায় থাকেন যে নির্বাচনটা হলে পরে এই রাষ্ট্রীয় বা সমাজ কাঠামো, সরকার কাঠামোর মধ্যে নেই প্রতিষ্ঠা করে দেবেন আমাদের জন্য। এই জন্য ওনারা ভোটটা দিয়ে থাকেন। কিন্তু এই প্রক্রিয়ায়, নির্বাচনী এই প্রক্রিয়ায় একটা দুর্নীতিকারী যদি আবার যায়, সে আবার গিয়া দুর্নীতি করে। একটা চোর যদি যায়, সে আবার গিয়া চুরি করে। এখন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আমরা কিন্তু এই কথাগুলো বলতে পারছি, মুরব্বীরাও এই কথাগুলো আমাদের কাছে শেয়ার করতে পারছে। একটা সময় ছিল চোরদেরকে চোর বলা যেত না, যারা লুটেরাদেরকে লুটেরা বলা যেত না, যারা অন্যায়কারী
যারা এই জাতীয় সম্পদের তসরুপ করে এই দেশের সাথে বেইমানি করে বিভিন্ন ধন সম্পদ অট্টালিকা গড়ে তুলেছে, তাদেরকে অপরাধী বলা যেত না। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ এই জন্য দেই, আমরা অন্তপক্ষে এটুকু বলতে পারছি, অপরাধীদেরকে অপরাধী বলতে পারছি, চোরদেরকে চোর বলতে পারছি। যে মুরব্বী, এই যে নির্বাচন নিয়ে আপনাদের কি ভাবনা? আচ্ছা, এই যে বিষয়টা আপনার কাছ থেকে আরো দুটি কথা আমরা জানবো, শুনবো, যে এখন এই অবস্থায় না, আমার কথা হচ্ছে যেমন একটা আসনের মধ্যে 6 জন 7 জন প্রার্থী হই, হ্যাঁ, আমাদের উপরে যে লোক আছে ওর মধ্যে বাছুট করে যে ভালো নির্বাচন করতে পারবে বা যে ঠিক মতে রাষ্ট্র চালাতে পারবে, এই আসন চালাতে পারবে একটা লোক আমাদের উপরে লেভেল থেকে দেয়া দেয়, আমার প্রত্যাশা। আচ্ছা, মুরব্বী মানে ভালো একটা প্রত্যাশা করেছেন। ভাই এদিকে আসো। আচ্ছা, এই যে ব্যবস্থাটা, আমরা এই ব্যবস্থার কথা বলছি, এই ব্যবস্থাটার নিয়ে আমরা অনেক গবেষণা করেছি। আমরা বলেছি যে আমাদের নেতারা, রাজনৈতিক দলের নেতারা বলে থাকে যে জনগণ সকল ক্ষমতার উৎস। কথাটা সঠিক যদিও কথাটা সঠিক নয়, কারণ এটি একটি ভ্রান্ত কথা। সকল ক্ষমতার উৎস একমাত্র সৃষ্টিকর্তা, সকল ক্ষমতার উৎস মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা। মানুষের সকল ক্ষমতার উৎস হওয়ার যোগ্যতা নেই, মানুষের সকল কিছুর মালিক হওয়ার বা কোনো কিছুর মালিক হওয়ারও সুযোগ নেই। কারণ এই দুনিয়ার ছোট থেকে বড় যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমাদের যে প্রভু রয়েছেন, আমাদের রব রয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা রয়েছেন, আমাদের মহান আল্লাহ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে গিয়ে আমরা যদি বলি যে জনগণ সকল ক্ষমতার উৎস, আসলে ক্ষমতা বিষয়টা সম্পর্কে যদি আমরা বলি, আমার ভাইয়ের কথা একটু শুনবো, যে ক্ষমতা আসলে আমরা যেটাকে ক্ষমতা বলি, মানুষের আসলে প্রকৃতপক্ষে কোনো ক্ষমতাই নেই, থাকারও সুযোগ নেই, কোনো নেতারও না। যত রকমের যা কিছুই আছে, কোনো ক্ষমতা থাকার কোনো সুযোগ নেই। আছে কি? তাহলে আছে কি? করে কি? আছে যেটা, সেটা হলো দায়িত্ব। এখন আমরা দায়িত্বকে ক্ষমতা হিসাবে মনে করছি। আমাদের যে দায়িত্ব, আমাদের উপরে মানুষ হিসেবে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বকে আমরা ক্ষমতা মনে করছি এবং এর মাধ্যমে আমরা আমাদের প্রাপ্ত দায়িত্বকে অপব্যবহার করছি। এই জন্যই আমরা ক্ষমতার দাপট বলি। আসলে এটা হলো দায়িত্ব। দায়িত্ব যদি আমি পালন করি বা দায়িত্ব যদি কেউ পালন করে, এই দায়িত্ব পালন করলে মানুষের মধ্যে অহংকার, ফখর, এই সমস্ত বোধ আসার কথা থাকে না। সে দায়িত্ব তার সঠিকভাবে পালন করেছে কিনা, তখন প্রশ্নটা সেটা। কিন্তু দায়িত্বটাকে আমরা ক্ষমতা হিসেবে মনে করে আমরা এই পৃথিবীতে এই ক্ষণিকের জীবনকালে অনেক বেড়াগিরি, অনেক ফখর, অনেক ধরনের আমাদের অন্যায় কাজ করে থাকি। আমরা যদি সঠিকভাবে এই দায়িত্বটা বুঝি, তাহলে আমরা বুঝতাম যে আমাদের একমাত্র কাজ হলো এই সমাজে, দেশে, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাই আমাদের প্রধান কাজ। কারণ সৃষ্টিকর্তা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। ন্যায় ছাড়া আমরা যদি কিছু করি তাহলে সেটা হবে সম্পূর্ণ সৃষ্টিকর্তার শাশ্বত বিধানের বাহিরে, যার জন্য যেই একটা করবে এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা, পরিচয় হব আমাদের এই ভাইয়ের সাথে। ভাইয়ের নামটা একটু। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল। আচ্ছা, মোহাম্মদ উজ্জ্বল ভাই আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে জানবো, ওনারা তরুণ প্রজন্ম, উঠতি বয়সের প্রাপ্তবয়স্ক নেতৃত্ব দেওয়ার মতো সমাজের মুরব্বীদের সম্মান করে করে ওনারা আসছেন। আমরা জানবো ওনাদের কাছ থেকে বর্তমান সমাজটার মধ্যে কি সংকটের মধ্যে ওনারা আছেন,
আর সামনের যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় সংসদ এবং গণভোট, সেই সম্পর্কে জানবো। আমরা তো সবসময় ছোটো থেকে বিএনপি করে আসি, আমরা এদিকে বিএনপির সাপোর্ট দিব বেশি। আশা করি ইনশাল্লাহ এবার বিএনপি আগে বাড়ায়। ভাই সরাসরি, মুরব্বীও সরাসরি বিএনপির সমর্থক, বিএনপির আদর্শে জিয়াউর রহমান যে মাটি ও মানুষের নেতা ছিলেন, একবারে নিজে গেঞ্জি পরে, প্যান্ট পরে, মাটি নিজে কোদাল দিয়ে কেটে মানুষের এই যে উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই প্রেরণা মানুষকে আজও তাড়িত করে। এই আদর্শটি একটু সুমহান আদর্শ, যে সমাজে নেই প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমান অনেক কাজ করে গেছেন। এই জন্য জিয়াউর রহমানের অনেক শুভাকাঙ্ক্ষী, সমর্থক, সক্রিয় নেতা কর্মী রয়েছে। আর যেই বিষয়টি, যেই প্রসঙ্গটি আমাদের এখন সামনে, সেটি হলো, আমরা বলছি যে এখানে দায়িত্ব এবং ক্ষমতা, আইন মুরব্বী আইন আসেন, এদিকে আসেন না, একটু পরিচয় হয়ে আপনাদের সাথে। ওয়ালাইকুম সালাম। জি, আশা করেন। জি, ভাইয়ের সাথে একটু পরিচয়, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ দনমিয়া। আচ্ছা, আমরা ধর্মীয় ভাইয়ের সাথে পরিচয় হইলাম, জানলাম, আমরা জানবো এই সমাজে ওনারা কেমন আছেন, এবং সামনের যে 12ই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, সরকার যে উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সম্পর্কে ওনারা কি ভাবছেন জানবো। কি বলবো ভাই, দেশের পরিস্থিতি তো অনেক খারাপ। তারপরে ক্ষমতা যে দলে যা গেলে পরিস্থিতি ভালো হবে, এবং যেভাবে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এই চেষ্টা যেন ডক্টর ইউনূস সাহেব করেন, এবং সবাই যেন ভোট দিতে পারে, এই চেষ্টায় আমরা সবাই করব। কোনো দুর্নীতি যাতে না হয়, এই চেষ্টায় আমরা করব। জাল ভোট যাতে না হয়, এই চেষ্টায় আমরা করব। বা ডক্টর ইউনূস বা আইন প্রশাসন হেরা সবাই যেন মিলে এই কাজ করতে পারে, এবং আমরা সহযোগিতা করে আমরা যেন কাজ করতে পারি। আরেকটা বিষয় আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গ হিসেবে নিয়ে আসি, সেটা হলো গণভোট। প্রিয় দর্শক, আমাদের বর্তমান যে সংবিধান রয়েছে, বর্তমান যে সরকার, এই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো গণভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা সব কিছু জনগণের নাম দিয়ে চালিয়ে দেই। এই প্রচারে সর্বস্তরের জনগণ প্রচারে, আসলে কি প্রচারে সর্বস্তরের জনগণ থাকে? নেতাদের পোস্টারে লেখা থাকে নিচে প্রচারে সর্বস্তরের জনগণকে কিন্তু আমরা নাম বলে চালিয়ে দেই, কিন্তু সর্বস্তরের জনগণের কি সেইখানে অংশগ্রহণ থাকে? জনগণের কি মতামত নেওয়া হয়? এইভাবে জনগণের নাম দিয়ে অনেক লুটপাট করা হয়। জনগণের নাম দিয়ে বিভিন্ন বরাদ্দ নিয়ে আসা হয়, এই বরাদ্দগুলো কাজ না করে এই বরাদ্দগুলোকে লুটপাট করা হয়। এগুলাই অন্যায়। সমাজে যখন নেই প্রতিষ্ঠিত হবে, তাহলে এই সমস্ত অন্যায়, অপরাধ সব কিছু দূর হবে। আর নেই প্রতিষ্ঠার জন্য একজন নেইবান নেতার দরকার। যেখানে নেইবান নেতা থাকবে না, আপনি যত কিছুই করেন, নির্বাচন দেন, আর আপনি সামরিক দেন, আর মিলিটারি নামান, কিছুতেই কোনো কাজ হবে না যদি যোগ্য নেতা, নেইবান নেতা না থাকে। এখানে আরেকটি প্রশ্ন, যে এই প্রসঙ্গ এর আগে একটু বলেছিলাম, সেটা হলো গণভোট। আসলে এই যে এই গণভোট সম্পর্কে আমাদের এই যে খেটে খাওয়া পরিশ্রমী মানুষ, দেশপ্রেমিক মানুষ, সত্যিকার অর্থে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনারা আল্লাহর উপরে ভয়ভীতি রেখে চলেন, সাধ্য অনুসারে, যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুসারে চলেন। আসলে এই গণভোটটা যে দেশে হবে 12ই ফেব্রুয়ারিতে, এই গণভোটটা কি, ওনারা আসলে কি গণভোটটা সম্পর্কে কতটুকু অবগত আমরা জানবো। আসলে এই গণভোটটা যেটা হবে, এই সম্পর্কে আপনারা কতটুকু জানেন? কি এই গণভোট তো এটাই, আমরা ভোট দিতে গেলে ভোট দিতে পারি না ঠিক মতো। হ্যাঁ, পরে মনে করেন
জাল বুড়ো দিয়ে দেয় মানুষে। আমরা কি অনেক সময় আছে ভোট দিতাম বলে গিয়ে আমরা হয়তো ভোট নাই দেওয়া ফেলে, যেমন এইটাও যেমন ঠিক মতো ভোট দিতাম পারি। আমাদের ডাক্তার ইউনুসের কাছে আমরা এই আবেদন, ঠিকভাবে আমাদের প্রশাসন দিয়ে যেমন আমরা সুষ্ঠু শৃঙ্খলভাবে আমরা ভোট দিতে পারি, এই আমাদের জি। এখন ব্যাপার হলো সুষ্ঠু সুশৃঙ্খলভাবে আপনারা ভোট দিলেন, এখানে কিন্তু আপনাদের দুইটা ভোট দিতে হবে। একটা হলো আপনাদের পছন্দের প্রার্থীকে একটা ভোট দিবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আগে আরেকটা ভোট আপনাকে দিতে হবে। ওই ভোটটার নাম হলো গণভোট। ওইখানে লেখা থাকবে যে আপনি কি জুলাই সনদ কি এই অপশনটা কি আপনি পছন্দ করেন, এই জিনিসটা কি আপনি চান। যদি চান তাহলে টিক চিহ্ন দেন, যদি না চান তাহলে হয়তো ক্রস চিহ্ন দেন, এরকম অপশন থাকবে। এই যে জুলাই সনদ, এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? না, এটা হয়তো আমরা আসলে এরপরে আমাদের যে নেতারা আছে তারা পরামর্শ দিব, তারপরে পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা, আমার ভাইয়ের কাছে জানতে যাবো, এই গণভোট আর জুলাই সনদ এই সম্পর্কে আপনাদের কি ধারণা? গণভোট আর জুলাই সনদটা কি এটা একটু বুঝতে হইব, সবাই তো আর বুঝবে না। কারণ সাধারণ মানুষ আমরা যারা আছি বা যারা আছে এরা তো জুলাই সনদটা কি এটা একটু বুঝাই বললে আমাদেরকে একটু ভালো হইব। তার গণভোট যারা আছে আমরা কিভাবে সুষ্ঠুভাবে দিতে পারো বা কিভাবে দমু, মানে একজনে একটা করে ভোট দিবে, যাতে জাল ভোট না দিতে পারে, এ চেষ্টা আমরা করবো এবং প্রশাসন যাতে করে। আর জুলাই সনদটা কি এটা একটু বুঝাই বলতে হইব। এখানে অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। মুরব্বীরা আপনারা একটু আশা পড়েন, একটু এদিকে এসে পড়েন, আসেন। এখানে একটা জিনিস সম্পর্কে যদি আমি না জানি, আমরা যদি না জানি এবং আমরা যদি জনগণকে না জানাইতে পারি, সচেতন না করতে পারি, আপনি বলুন, আসেন এখানে এসে পড়েন মুরব্বী। এখানে যে বিষয়টি গণভোট জুলাই সনদ, এটি এতটাই গুরুত্বপূর্ণ, দেশ এবং জাতির জন্য একটি বিরাট ক্রান্তিকাল। এটা কিন্তু সর্বমহল স্বীকার করে, একেবারে টপ টু বটম। দলের যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও বলে যে এখন দেশে একটা ক্লান্তিকাল চলছে। ক্লান্তিকাল বলতে এই ক্লান্তিকাল শব্দটাও আমাদের এই যে মুরব্বীরা বুঝবে না। ওনারা বুঝবে কি, এখন একটা আপনারা এটাকে কি বলেন যে দুর্যোগের সময়। কারণ হইল এখন আমরা কোনো একটা সমস্যা পড়লে কার কাছে যাব ঠিক ঠিকানা সুনির্দিষ্টভাবে পাচ্ছি না। এটা হইল এটাকে আমরা কি বলি, আপনারা একটু দুর্যোগের সময়। এই যে দুর্যোগের সময়টা কিভাবে দুর্যোগের সময় আমরা, আচ্ছা জি আইসেন, এটা বলি যে আমাদের জনগণ জানে না জুলাই সনদ কি। অর্থাৎ এই জুলাই সনদ, এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশের একটি পট পরিবর্তন হয়ে গেল। এই দেশের যে ফ্যাসিস্ট হিসেবে আমরা চিনি, স্বৈরাচার হিসেবে আমরা চিনি, যার সময় শোষণকে আমরা শোষণ বলতে পারছি না, অন্যায়কে অন্যায় বলতে পারছি না, যাকে তাকে যেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, যে কোনোভাবে গুম করে ফেলছে, এরকম একটা সময়ের মধ্যে থেকে এই যে যুবক সমাজ, ছাত্র সমাজ, মুরব্বী, এই দেশের আপামর সকল জনগণ মুক্তি চেয়েছিল। এই যে মুক্তি হলো, এই মুক্তির পদ্ধতিটা এটা সমগ্র বাংলাদেশের সকল নাগরিকদের মাঝে, জনগণের মাঝে এটিকে বুঝিয়ে তারপর জনমত তৈরি করা, এটাই হলো আমাদের দরকার। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই সম্মানিত নাগরিকদের, ভোটারদের, ওনাদের যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন করতে না পারবো, না বুঝাতে পারবো, এটাই আমাদের জন্য একটা সংকটের সময়, এটাই আমাদের একটা দুর্যোগের সময়। আচ্ছা, এটা একটা ক্লান্তিকাল। এই ক্লান্তিকালটা কারণ এই যে এত বড় অপশন,
জুলাই সনদে থাকবে, আপনি কি এই মানে সংবিধান পরিবর্তন করা হবে, সংবিধানের এত অনুচ্ছেদ পরিবর্তন করা হবে, আপনি কি এটা চান নাকি চান না? আমাদের কত কত আমাদের ভোটার যারা রয়েছে এই দেশের কতজন তারা পড়তে পারে, এবং ভোট যখন দিতে যাবে ভোট দেওয়ার সময় তারা কতটুকু সময় পাবে ভোট দেওয়ার? বাংলাদেশে 18 কোটি উপরে জনসংখ্যা রয়েছে, ভোটার রয়েছে, ভোটার জনসংখ্যা তো 18 কোটি, 12 কোটির উপরে ভোটার রয়েছে। এই 12 কোটি ভোটারের এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারিতে। এই 12 ফেব্রুয়ারিতে এই যে নির্বাচনটা দুইটা অপশনে হবে, একটা হলো জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমরা নির্দিষ্ট মার্কাকে ভোট দেব, নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেব, আর একটা হলো গণভোট। গণভোটটা কি বলেন? গণভোটটা কি এটা তো আমরা বলতে পারি না, না বুঝলে তো বলতে পারবো না। নির্বাচন যখন কাছে হইব তখন যারা নির্বাচন করব নেতা বেতা আমরা বুঝাইব, তখন আমরা বুঝতে পারবো আর কি। কি নাম আপনার? আমার নাম গিয়াসউদ্দিন। মুরব্বী গিয়াসউদ্দিন সাহেবের কাছ থেকে যে জিনিসটি শুনলাম, এটি বাংলাদেশের 18 কোটি মানুষেরই কথা। কয়েকজন পণ্ডিত ব্যক্তি ছাড়া আসলে জুলাই সনদ কি জিনিসটা বুঝে না। আমরা কেন সংকট কাল বলছি, কেন ক্লান্তিকাল বলছি, কেন দুর্যোগের সময় বলছি? কারণ আমরা কি করতে যাচ্ছি আমাদের জনগণ জানে না। আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, গণভোট, কয়েকটা প্রশ্ন অপশনের উপর ভিত্তি করে, কিন্তু কি সেই অপশন, এই অপশন আমরা আমাদের জনগণ জানে না। গণভোট কি এটাই জানে না। তারা যেটা সর্বোচ্চ জানে, তারা জানার মধ্যে সর্বোচ্চ জানাটা হলো মার্কা এবং ব্যক্তি। ইমুক দলের ইমুক মার্কা, শিল মারো ভাই শিল মারো, অমুক মার্কায় শিল মারো, অমুক বাইকে শিল মারো। এটা হলো তাদের জানার সর্বোচ্চ এই সহজ পদ্ধতি, নির্বাচন সম্পর্কে তাদের সর্বোচ্চ ধারণা, বুঝ। কিন্তু এখন যে এই গণভোট অনুষ্ঠিত হবে, এই গণভোট সম্পর্কে কোনো ধারণা নাই। তাহলে আমরা এই নির্বাচন কিন্তু বৈধ কি অবৈধ হবে? আমরা যদি সংবিধান এবং জনগণের প্রশ্নটাকে সামনে নিয়ে আসি, জনগণ এবং সংবিধানের প্রশ্নটাকে সামনে নিয়ে আসি, তাহলে এই গণভোটের উপরই নির্ভর করবো এই নির্বাচন বৈধ কি বৈধ না। এই যে গণভোট যেটা হবে, এই গণভোটটা যদি এটার উপরে নির্ভর করব এই আপনার যে নির্বাচনটা, জাতীয় সংসদ নির্বাচনটা, এটা কি বৈধ না অবৈধ। কারণ আপনার জনগণ যদি চান যে আমরা এই গণভোটের যে অপশনগুলো থাকবে, প্রতিটা অপশন যদি আপনারা রাইট দেন, প্রতিটা অপশনকে যদি আপনারা মাইনা নেন, তাহলে পরে এই জাতীয় সংসদ নির্বাচনটা বৈধতা পাবে। আর যদি আপনারা এই অপশনগুলোকে মাইনা না নেন, তাহলে এই নির্বাচনও বৈধতা পাবে না। এটা হলো অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। আমাদের এই যে আইন, আমাদের শাসন এবং আমাদের বিচার বিভাগ রয়েছে, দেশের প্রশাসন রয়েছে, সবগুলো চলে একটি বিধানের মাধ্যমে। এটা হলো সংবিধান। আমরা একটা সংবিধান বানিয়ে নিয়েছি আমাদের দেশের মঙ্গলের জন্য, কিন্তু দেশ কিন্তু এই সংবিধান অনুসারে চলছে না। এটা যে এই ডক্টর মাহমুদ ইউনূসের শাসন আমলে চলছে না তা না, এটা কোনো সরকারের আমলই চলে নাই। পুলিশে মামলা নিতে গেলে পুলিশকে টাকা না দিয়ে মামলা করা যায় কি? না না যায় না। আপনারা তো ভুক্তভোগী, কি বলেন যায় না। সংবিধান বা আইনের কোন অপশনে আছে একটা মামলা নিতে গেলে, একটা অফিসিয়াল কাজ করতে গেলে ওইখানে বাড়তি টাকা দিতে হবে, মামলাটার জন্য আলাদা টাকা দিতে হবে? তাহলে কি দেশ কখনো সংবিধান অনুসারে চলেছিল? কিন্তু সংবিধানে তো এই অপশনগুলো নাই।
সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, এই অপশনগুলো তো সংবিধানে নাই। ঘুষের কথা সংবিধানে, দুর্নীতি করতে পারবে, এইটা তো সংবিধানে নাই। যে সংবিধান কোনো সরকারের আমলেই তারা বাস্তবায়ন করতে পারেনি। কাজী সংবিধান যেখানে তারা বাস্তবায়ন করতে পারেনি, এখন আমরা আবার এই যাতে বাস্তবায়ন করা যায় সেই জন্যই একটা সংস্কারের দরকার। এই সংস্কারটার নামই হলো গণভোট। এই সংস্কারটার নামই হলো, সংস্কারটা করতে হলে নির্বাচন দরকার। কারণ নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই সংস্কারগুলো করা জটিল। নির্বাচন হলে, জনগণের রায় থাকলে, সম্মতি থাকলে, তাহলে এই সংস্কারগুলো করা সম্ভব। কিন্তু যদি এখানে করাপশন যে জিনিসটা আমরা বলি, অর্থাৎ অনিয়ম, সংবিধানে যা আছে, আইনে যা আছে, নিয়মে যা আছে, আমি এটা মানলাম না, আইনের তোয়াক্কা না করে চললাম। এখন জনগণ শুধু অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখে যে কিভাবে দুর্নীতি হয়, কিভাবে লুটপাট হয়। তারা বিস্মিত হয় যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, তারা বিস্মিত হয়। এখন একজন লোক সরকারি চাকরি করে, তার 4টা গাড়ি, তার 5টা গাড়ি, তার অমুক অমুক জায়গার মধ্যে তার মার্কেট আছে। এখন জনগণ সর্বোচ্চ যে জিনিসটি বলে সেটা হলো, যারা সবচেয়ে সচেতন তারা হলো এই সমস্ত হলো যারা করে, যারা সচেতন জনগণ তারা এর প্রতিবাদ করে। প্রতিবাদটা এরকম করে যে প্রতিবাদ যদি জুড়ে করতে চায়, এখন টাকার প্রভাবে যারা এই সমস্ত দুর্নীতি করে টাকা বানিয়েছে তাদের একটা লোকবল থাকে, অনিয়মের জন্য তাদের একটা অনিয়মের কিছু লোক থাকে যারা তাদেরকে তোষামোদ করে, তারা মনে মনে ঘৃণা করে এবং এই লোকটিকে একটা খারাপ লোক হিসেবে জানে। কিন্তু সমাজে কিন্তু অনেকেই এই করাপ্টেড লোকটিকে প্রশংসাও করে, আবার এই করাপ্টেড লোকটির পিছনে আবার ঘুরে, এবং নির্বাচন আসলে দেখে যে কার কাছে কত টাকা আছে। এখন একটি লোক সৎ, যোগ্য, নীতিবান, কিন্তু তার কাছে অবৈধ টাকা নাই। অবৈধ টাকা ছাড়া বেশি টাকা থাকার সুযোগ নাই। বৈধ টাকা, হালাল বলতে আমরা যেটা বুঝি কষ্টার্জিত পরিশ্রমের টাকা, এটা বেশি পরিমাণ থাকার কোনো সুযোগ নাই। এখন এই টাকাটা যখন সে একটা 5তলা বাড়ি করে, তখন মানুষ গর্ব করে, ও অমুকের ছেলে 5তলা বাড়ি করছে। এখন তাকে জিগাই না, এই যে 5তলা তুমি বাড়িটা করলা, এই টাকাটা তুমি পাইলা কই? তোমার বাপের তো এই পরিমাণ টাকা ছিল না, তোমার শ্বশুর বাড়িরও এইরকম টাকা ছিল না, তারাও ফকিরনি ছিল। এখন তুমি এত টাকা পেলে কোথায়? তুমি চুরি করেছো। কি চুরি করেছো? দেশের জাতীয় সম্পদ চুরি করেছো, এদেশের 18 কোটি মানুষের হক চুরি করেছো। তুমি একটা চোর। এই কথাটা কিন্তু জনগণ বলার সাহস পায় নাই। তবে আমরা এখন দেখছি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শাসন আমলটিতে, এই সময়টিতে এই কথাগুলা উঠে আসছে। যদিও আমাদের সংবিধান অনুসারে দুর্নীতি দমন কমিশন রয়েছে, তাদের কাজ হলো এইগুলো বাইর করা, যারা এই সমস্ত করাপশন করে, দুর্নীতি করে, জনগণের হক, দেশের হক মেরে তারা নিজেদের স্বার্থ করে বাজার মার্কেট করে, তাদের বিল্ডিং করে, গাড়ি বাড়ি করে, তাদেরকে দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন রয়েছে। এখন দেখা গেল দুর্নীতি দমন কমিশনের লোকেরাও এরকম কয়েকটা বাড়ি গাড়ির মালিক। তখন যাবে কোথায়? যাবেটা কোথায়? মানুষ, এই সাধারণ মানুষ, তারা যাবে কোথায়? এখন এই সাধারণ মানুষের সর্বশেষ একটা ভরসা হলো নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন। যদি একটা সৎ, যোগ্য নেতা আসতে পারে, তাহলে এই জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে, দুর্নীতি দমন কমিশনকে
সক্রিয় করতে পারবে, অপরাধীদেরকে সক্রিয় করতে পারবে, তাই না? ঠিক ঠিক। এখন জনগণের কিন্তু আমাদের এই জনগণ, সম্মানিত জনগণ, এই দেশের মেহনতি জনগণ, এই দেশের কৃষি ব্যবস্থা সচল রয়েছে, দেশের খাদ্য উৎপাদনের যোগান দেয় ওনারা। আমাদের কৃষি পেশার সাথে যে জড়িত, আমাদের খাদ্যের যে যোগান হয়ে থাকে, উৎপাদন হয়ে থাকে ওনাদের মাধ্যমে। এখন ওনাদের নির্বাচনকে নিয়ে সর্বশেষ যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এখানে আমরা কয়েকজন মুরব্বীকে অন্ততপক্ষে নিয়ে আলাপ করতে পারছি। প্রিয় দর্শক, আপনাদের সামনেও আমরা এই আলাপটি তুলে ধরতে পারছি, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এই কথাগুলা যে বলার মতো মানুষ আতঙ্কিত বোধ করে, কি জানি কি হয়ে যায়। বিশেষ করে বিগত স্বৈরাচার শাসনামলে এটা প্রকট ছিল। এখন মানুষ একটু একটু কথা বলতে শুরু করেছে, এবং আমরা আশা করছি, জনগণের সাথে সাথে আমরাও আশা করছি, এবং জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, ভরসা দিতে চাই যে আপনারা যদি সত্যিকারভাবে চান, তাহলে দেশের যোগ্য নেতৃত্বের একটা পরিবর্তন আসবে, যেটা আপনারা প্রত্যাশা করেন। আপনারা কতটুকু আশাবাদী? জি, আপনি আগে বলেন। আমরা তো চাই ভালো একটা যোগ্য নেতা আসুক, এটাই আমরা চাই আর কি। ভালো যোগ্য নেতা যার মধ্যে নেই আছে, যে নেইয়ের উপর প্রতিষ্ঠিত, মানে যে নেই যার মধ্যে আছে, যে চুর না, বাটপান না, যে সিটান না, এরকম একজন নেতা আসলে ওনারা সন্ধান করে আসছেন। আসলে ওনাদের এরকম যদি কাণ্ডারি যদি না হয়, আসলে কোনো জাতির, কোনো সভ্যতার, কোনো সমাজের বিমুক্তি নাই। এরকম নেতা আপনারা প্রত্যাশা করছেন। জি, আপনার কাছ থেকে দুটো কথা শুনুন। যে ওইটাই আমরা এখন, যদি আল্লাহ দেয় আমাদেরকে উপরের লেভেল থেকে, যদি আমাদের যে আসনের মধ্যে 6-7 জন আছে, আমি আগে একবার বলছি, আমাদের বাছট করে ভালো যে নেতা দেখ, যেমন আমরা ঠিক মতো আলাপ আলোচনা করতে পারি, দেশও সুন্দরভাবে চালাইতে পারে, এই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, উপরের লেভেল, যেটা মুরব্বী বলল যে উপরের লেভেল, আসলে যখন নির্বাচনটা আসে তখন সবচেয়ে উপরের লেভেলে থাকে দেশের জনগণ, দেশের ভোটার সবচেয়ে উপরের লেভেলে থাকে, কারণ ওনারা তখন বিচারকের আসনটিতে বসা থাকে। ভোট দিবে, যদি একটা খারাপ মানুষকে ভোট দেয়, তাহলে ওনাদের জাজমেন্টটা, ওনাদের রায়টা, ওনাদের বিবেকটা দুর্নীতির পক্ষে যাবে। আর যদি একটা সৎ মানুষকে ভোট দেয়, একটা যোগ্য মানুষকে ভোট দেয়, একটা নীতিবান মানুষকে ভোট দেয়, যার মধ্যে নেই আছে, যে নিয়ে প্রতিষ্ঠা করে আসছে, করতে পারবে, এরকম একজনকে যদি ভোট দেয়, তাহলে সমাজে নেই প্রতিষ্ঠিত হবে। ওনারা সেই দিক দিয়ে যে নিজেরা স্যাটিসফাই হইতে পারবেন যে আমরা একজন যোগ্য লোককে ভোট দিয়েছি। আর সার্বিকভাবে গোটা বিশ্বের বিশ্বায়নের এই সমাজ ব্যবস্থায় আমরা যে কি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সংকটগুলো, প্রধান যে সংকটগুলো, মুরব্বী একটু আইন এদিকে এদিকে আমাদের যে মূল সংকটগুলো, আমাদের কিন্তু এখন আমরা এখানে বসে আলাপ করছি, আমরা এখানে 21 আমরা এখানে বসে আলাপ করছি। আমাদের সাথে যে মুরব্বীরা রয়েছেন, ওনারা আশুগঞ্জ উপজেলাধীন মৈশারি গ্রামের সন্তান, নিজ নিজ অবস্থানে ওনারা যাপিত জীবন পার করে আসছেন, এবং মৈশারি গ্রামের মানুষ খুবই আন্তরিক, অমায়িক, এবং ওনাদের সাথে সবচেয়ে ওনাদের এই এলাকার সম্পর্কে একটু বলি যদি, সেটা হলো ওনারা একটি কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে, অনেক বড় গ্রাম, 2টা ওয়ার্ড, তালসর পশ্চিম ইউনিয়নের 7 এবং 8 নম্বর ওয়ার্ড, একটি মানে ঈদগাহ রয়েছে। এখানে সবাই নামাজ পড়ে। গ্রামের একটি কেন্দ্রীয় মসজিদ রয়েছে, অন্যান্য মসজিদ রয়েছে, কিন্তু কেন্দ্রীয় মসজিদ একটি রয়েছে। এখানে গ্রামের সবাই এসে এটাতে নামাজ পড়ে। অর্থাৎ ওনাদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক,
একটি হৃদয়ের টান, একটি সুসম্পর্ক রয়েছে। সার্বিকভাবে আমাদের দুজন আছে, দুজনের সাথে আমরা পরিচয় হবো। ভাই নামটা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ মজলুমিয়া। মজলুমিয়া। জি। জি ভাই নামটা। মোহাম্মদ আজহার। আজাদ। এই যে আমরা আলাপ করছিলাম, আমাদের এই নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু আমাদের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সামনে 12 তারিখে নির্বাচন, পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এইবারে আপনাদের কি মতামত? আমাদের মতামত হলো, আমরা মনে করি যে আমরা তো কোনো রাজনীতি করি না, সাধারণ জনগণ আমরা, ঠিক না? আমরা জনগণ মনে করেন যে এই কোনো দলের সাপোর্ট করি না। আমরা মনে করেন বর্তমানে সরকার যেভাবে দেশ চলতেছে, এভাবে চলে তো দেশ জনগণ কোনো ইয়াতে নাই, শান্তিতে নাই, অশান্তির মাঝে আছে, বুঝলি? তো আমরা মনে করি এমন একজন সরকার দেশ গঠন করুক যে আমরা সবাই জনগণ শান্তিতে থাকতে পারি, ভালো থাকতে পারি, সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাই, এই ব্যবস্থা। আচ্ছা, ধন্যবাদ। পাশাপাশি এই যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, আসলে গণভোটটা কি? আসলে বলতে গণভোট তো এটা সবসময় স্বাধীনতার পরে এটা আইসে আল্লাহ ইয়া করছে, স্বাধীনতা আনছে। গণভোট হলেই যদি আমরা সরকার ঠিকভাবে একটা ইয়া দেয়, সুষ্ঠু নির্বাচন দেয়, হ্যাঁ, সবাই ভোট দিতে পারে, এটাই গণভোট। এটাই ইয়া আমরা মনে করি। এটাই আমরা তো কোনো দল চল নাই, মনে করি কোনো দলের না ইয়ে না, আমরা যে আমরা ভোটটা দিলে ভালোই বা কাজও লাগে, এ ধরনের আমরা একটা ভোট চাই, দিতে পারি যদি সুষ্ঠু, এটাই আমরা কামনা করি। এইটা প্রিয় দর্শক এবং দেশবাসী, আপনারা বুঝতে পারছেন আমাদের এই দেশের মানুষের, সাধারণ মানুষের, ভোটারদের গণভোট সম্পর্কে তাদের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা। কি ভাবছেন ওনারা গণভোট নিয়ে? গণভোট সম্পর্কে ওনাদের ধারণা কতটুকু হয়েছে? যেই কয়টা দিন সময় আছে, এই গণভোট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা কি ওনাদেরকে দেওয়া সম্ভব? আদৌ কি সম্ভব? জনগণ যেটা বুঝে, সুনির্দিষ্ট একটা মার্কা বুঝে, জনগণ যেটা বুঝে, সুনির্দিষ্ট একটা ব্যক্তি বুঝে, ওই ব্যক্তির পক্ষে শিল মারো, এই জিনিসটা বুঝে। শিল মারাটা বুঝে, টিপটাও বুঝতে চায় না, এবং মেশিনের মাধ্যমে যে ভোট, ওইটাও জনগণ বুঝতে চায় না। শিল মারাটা জনগণ বুঝতে চায়, বুঝে, এবং এটা জনগণ ভালোভাবে বুঝে। আর এখন যে জিনিসটা গণভোট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এখনো পর্যন্ত জনগণ বুঝে না, যাকে আমরা বলছি যে এটা একটা দুর্যোগ মুহূর্ত। যতক্ষণ পর্যন্ত জনগণ না বুঝবে এই গণভোট কি, কেন গণভোটের দরকার, তাহলে এই জিনিসটি গোটা দেশের জন্য একটি দুর্যোগের সময় হয়েই থাকবে। আর যদি সার্বিকভাবে দুইটা কথা বলি, আমার আর বলার কিছু নাই, কি বলবো আর কি করবো। আমাদের সুস্থ নির্বাচন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা জনগণ যারা আছি ভোটার, আমরা যে সুন্দর থেকে ভোট দিতে পারি সেন্টারে গিয়ে, সেই ব্যবস্থা সরকার করুক। আচ্ছা, আমরা সবার কাছ থেকেই একটা প্রশ্নের উত্তর একটু চাবো। সেটা হলো, সুষ্ঠু নির্বাচন চাই আমরা সবাই, এই দেশের মানুষ, নাগরিক যারা আছি, জনগণ সবাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু স্বাধীনতার 54 বৎসরের মধ্যে অনেকগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু তারপরেও আমাদের সংকট কেন কাটে নাই? জি, আমি তো প্রবাসে আসছিলাম, আমি এ ধরনের যে আমরা বলতে পারলাম ঠিকভাবে কারে নাই, কারছি কি না, এর আমি দুঃসারোপ করে আমি আমার কথা কি সুস্থ পাত্রী, ভালো একটা পাত্রী কাটে নাই। আমরা সুস্পষ্টভাবে বলবো কাটে নাই, কারণ এখানে ঘুষ দুর্নীতি বন্ধ হয় নাই, এখানে নেই প্রতিষ্ঠা হয় নাই, মানুষ নেই বিচার পায় না। ঠিক আছে, থানায় গিয়ে মানুষ হয়রানি শিকার হয়, অফিসিয়াল বিভিন্ন কাজ করতে গিয়ে মানুষ হয়রানি শিকার হয়, মানুষের চাকরি সংস্থান হচ্ছে না, দেশ থেকে টাকা লুটপাট হয়ে যাচ্ছে। এইগুলা যেহেতু হচ্ছে, সেহেতু এখানে আপনার কি হয় নাই, প্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আমাদের বৈষম্যমুক্ত আমাদের যে বাংলাদেশ চাই আমরা, শোষণমুক্ত ন্যায়ের বাংলাদেশ, সেটা পূরণ হয় নাই। কেন হয় নাই? কেন হয় না? এই যে মনে করেন যে যাই দুর্নীতি করে,
দুর্নীতি করে। মনে করুন বিগত যত দিন সরকার ছিল, সরকার আমলা কামলা দুর্নীতি করছে, এরপরে যে আবার 24 আর 5 আগস্টের পরে যে এইগুলো হয়েছে, এইগুলোর পরে যে আবার দুর্নীতি শুরু হয়েছে। এই যে মনে করেন সব দিকেই দুর্নীতি, এই দুর্নীতির কাছে মনে করেন জনগণ আস্থা নাই। যে ভালো একজন সরকার আসুক, আসলে যেমন আমরা এমন একজন সরকার চাই যাতে দুর্নীতি মুক্তি করতে পারে, যিনি বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারে জনগণ, এমন একজন সরকার আমরা চাই। এই যে সুষ্ঠু নির্বাচন এর আগেও হয়েছে, কিন্তু তারপর আমাদের সংকট কাটিনি কেন? সংকট কাটনি, এই তো উনি যা বলছে দুর্নীতি আমাদের কারণে, এই ঘুষ দুর্নীতি, ওই অবিচার, হ্যাঁ, অন্যায়- বিচারের নামে অন্যায় প্রহসন অপরাধ এবং অফিসিয়াল যে বিভিন্ন ধরনের আপনার ভোগান্তি, এগুলো দূর হয় নাই দূর হয় নাই। কেন? সুষ্ঠু নির্বাচন এর আগেও হয়েছে, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হয়নি কেন? এজন্যই এই যে একটা চাকরির জন্য গেলে ঘুষ দেওয়ান লাগে, টানায় গেলে ঘুষ দেওয়ান লাগে। ওই যত নেতা কর্মী আছে বেতন পাওয়া 20,000, বাইরে করে লাভ 20 কোটি টাকা। এর জন্য আমরা শান্তি পাই নাই। মানে যারা হ্যাঁ, এই 12,000 টাকা বেতন পা 20 20 কোটি টাকা বাড়ি বানাইলা, এগুলা কি এ টাকাগুলো কই এগুলা পা? কি এগুলা কি আপনি ফেরেশতা বলবেন? কি না বলবেন? না, লোক খারাপ তারা। মানে এগুলো কি বলবেন সংক্ষেপে যদি বলেন? এটা কি বলবেন? ঘুষখো এগুলো হইলো ঘুষখোর, এগুলো হইলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট বাড়ি। সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এগুলাকে আমরা চুর হিসেবে আখ্যায়িত করি। একটা হিন কাটা চুরকে যদি আমরা ধরে পিটাই, তাহলে তার যে অপরাধ, সে কত বড়তে বড় জোর 5-10 হাজার টাকার জিনিস চুরি করে নেওয়ার তার সাধ্য আছে। কিন্তু দুর্নীতি করে যে 20 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করলো, এই যে দুর্নীতিবাজ, তার শাস্তিটা কি হওয়া দরকার? তার শাস্তি তো কি দরকার, এটা সরকারি বুঝবে, এটা আমরা কি বলবো? আমরা এটা আমরা বললাম বুঝ সরকার পাইতাম না। আপনাদের অধীন, সরকার যে সরকার আপনাদের অধীন। ওর বিচারটা কি করা লাগে, একটু ফাঁসি দেওয়া লাগে নাকি মারালাম লাগে, এটা সরকারি বুঝবো। আমরা কিছু করতাম না তো। আপনারা কি চান? আমরা চাই সরকারের কুটিং বিচার করে দাঁড়ায়, সুষ্ঠু বিচার পাই, আমরা বিচার চাই। আর সরকার এগুলা আইনের আওতায় না, কুটিং বিচার করো। প্রিয় দর্শক, আমরা প্রত্যাশা করছি এদেশের মানুষ, খেটে খাওয়া পরিশ্রমী দেশপ্রেমিক মানুষ সবাই প্রত্যাশা করছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাশা করছে এই সামনের নির্বাচনের মাধ্যমে দেশ থেকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, বৈষম্য, হয়রানি দূর হবে এবং দূর হোক। এটাই এই দেশের মানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।